গত ক্লাসে আমরা একটু কথা বলেছিলাম এই বিষয়টা নিয়ে যে তোমরা কি ফুড সিকিউরিটির কথা শুনেছো কখনো? ফুড সিকিউরিটি এই টার্মটা কখনো শুনেছো? জি স্যার, শুনছি। ফুড সিকিউরিটি বিষয়টা কি বলতো? স্যার, খাদ্য নিরাপত্তা বলতে মানে সবার জন্য খাদ্য নিরাপত্তা। কি এই বিষয়টা কি? সবার জন্য বিষয়টা মানে হচ্ছে মানে আমরা যাতে সবার নিরাপদ জন্য স্যার, খাদ্য পাই বা হচ্ছে হাইজেনিক যা খাই মেইনটেইন করে আমরা খাবারটা হাইজেনিক ভাবে সেটা খাইতে পারি বা হচ্ছে সবার জন্য সেটা মেনটেন করতে পারি, আচ্ছা এরকম কিছু। আচ্ছা, তাহলে ফুড সিকিউরিটি মিনিং যদি এটা হয় তাহলে নিউট্রিশন সিকিউরিটি মিনিং কি বলো? এটা কি এক জিনিস কিনা প্রথমে এটা আগে বলো। না স্যার, না স্যার, আলাদা। মানে প্রপার নিউট্রিশন প্রোভাইড করা, নিউট্রিশন। ফুড সিকিউরিটি কি জানো? ফুড সিকিউরিটি অনেকগুলো পিলার আছে, যে যে পিলার গুলো দেখে আমরা বলতে পারি যে একটা সোসাইটি বা একটা কান্ট্রি হচ্ছে যে তাদের ফুড সিকিউরিটি আছে, তারা সেটাকে সাস্টেইন করেছে। সেগুলো অনেকগুলো পিলার আছে, তার মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যতটুকু ফিড আমার দরকার ততটুকু ফিড অ্যাভেলেবল আছে সবার জন্য, এটা হচ্ছে আমার ফুড সিকিউরিটি। ঠিক আছে? আর নিউট্রিশন সিকিউরিটি হচ্ছে আহ, যখন আমরা ফুডের কথা চিন্তা করব না, কারণ আমরা ফুডগুলো কেন খাই? নিউট্রিয়েন্টস এর জন্য। একটা হিউম্যানের জন্য প্রপার যতটুকু নিউট্রিয়েন্টস দরকার ঠিক ততটুকু নিউট্রিয়েন্টস অ্যাভেলেবল আছে, তখন আমরা বলি নিউট্রিয়েন্ট সিকিউরিটি বা নিউট্রিশন সিকিউরিটি। আমি যদি একটু সহজ করে বলি, ফুড সিকিউরিটি আমরা তো আসলে ফুডটা তো মেপে খাই না। আমি এনিমেলের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। যখন আমরা হিসেব করব যে এই বাংলাদেশের টোটাল মানুষের জন্য সে ফর এক্সাম্পল 1 ট্রিলিয়ন ড্রাই ম্যাটার দরকার, ফুড ড্রাই ম্যাটার দরকার। 1 ট্রিলিয়ন ফুড ড্রাই ম্যাটার যদি আমার অ্যাভেলেবল থাকে, সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে ফুড সিকিউরিটি। হ্যাঁ, আর বিষয়টা যদি এরকম হয় যে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিউম্যানের নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন করলাম, করে দেখলাম যে আমার প্রোটিন লাগবে সে ফর এক্সাম্পল 2 বিলিয়ন 2 বিলিয়ন কেজি আমার প্রোটিন লাগবে। আমি এক্সাম্পল হিসেবে বলতেছি, মানুষের ক্ষেত্রে তো আমরা এইভাবে হিসাব করি না। 2 বিলিয়ন তোমার হচ্ছে কেজি লাগবে, প্রোটিন লাগবে। এখন আমার অ্যাভেলেবল 2 বিলিয়ন কেজি প্রোটিন আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটা নিউট্রিশন সিকিউরিটি। বুঝতে পারছো? ফুড সিকিউরিটি নিউট্রিশন সিকিউরিটির মধ্যে পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, ফুডে শুধু আমরা গ্রসলি দেখি যে আমার পপুলেশনে কতটুকু ফুড কনজাম্পশন দরকার এবং সেই অনুযায়ী আমার অ্যাভেলেবল আছে কিনা। তো অ্যাভেলেবল থাকলে আমরা বলি আমরা ফুড সিকিউরিটি সাস্টেইন করেছি। তো বাংলাদেশ গ্রেনে যেহেতু আমরা আমাদের যতটুকু দরকার তার থেকে বেশি প্রোডাকশন করি, তো সেক্ষেত্রে আমরা আমরা অনেক সময় বলি যে আমরা ফুড সিকিউরিটি সাস্টেইন করেছি। কিন্তু নিউট্রিশন সিকিউরিটির কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা এখন অনেক মানে আমাদের এখন অনেক কাজ করতে হবে। ঠিক আছে? তো এখানে আমি গত ক্লাসে যে জিনিসটা বলার চেষ্টা করেছিলাম, তোমরা যদি ওয়ার্ল্ডের একটা স্ট্যাটিস্টিক্স দেখো, 1 বিলিয়ন লোক, এখানে ইনসাফিসিয়েন্ট ক্যালোরিজ এবং নিউট্রিয়েন্টস বলতে বোঝানো হচ্ছে তারা ফুডের প্রশ্নই আসে। তো এইগুলোকে আমরা বলি হাঙ্গার বা স্টারভেশন, মানে তাদের ফুড অ্যাভেলেবল না পর্যাপ্ত। মানে এই 1 বিলিয়ন লোকের ক্ষেত্রে তোমার ফুড সিকিউরিটি বা ফিড সিকিউরিটি কি এনশিওর হয়নি। আর 2 বিলিয়নের ক্ষেত্রে আমরা বলছি যে তারা ক্যালোরিজ পাচ্ছে, তার মানে আমরা মিন করছি যে ফুড পাচ্ছে কিন্তু ইনসাফিসিয়েন্ট নিউট্রিয়েন্টস, বাকি নিউট্রিয়েন্টস গুলো তারা মানে সাস্টেইন করতে পারছে না। তো এটাকে আমরা বলছি যে হিডেন হাঙ্গার অথবা হিডেন স্টারভেশন। আচ্ছা, এটাকে কিন্তু আমরা অন্য একটা সেন্সে বলতে পারি যে 2 বিলিয়ন লোক নিউট্রিশন সিকিউরিটি সাস্টেইন করতে পারেনি। তার মানে তোমাদের কি মনে হচ্ছে টোটাল টোটাল যদি আমরা চিন্তা করি, ওভারঅল চিন্তা করি, তাহলে কি ফুড সিকিউরিটি কি এখন আমাদের হট টপিকস না নিউট্রিশন সিকিউরিটি আমাদের হট টপিকস বলো তো? নিউট্রিশন সিকিউরিটি। হ্যাঁ, কারণ হচ্ছে যে একটা সময় আমরা চিন্তা করতাম যে মানুষের জন্য যতটুকু ফুড দরকার অতটুকু যদি আমরা প্রোডাকশন করতে পারি আমরা হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট। কিন্তু সায়েন্টিস্টরা দেখেছে যে যতটুকু ফুড দরকার ততটুকু ফুড প্রোডাকশন করেও অনেক সময় তোমার অনেক ধরনের ম্যালনিউট্রিশন ডিজিজ সোসাইটিতে বারে বারে চলে আসে। তো তারা সেই ক্ষেত্রে বলছে যে ফুড সিকিউরিটির ক্ষেত্রে আমাদের ফোকাস না দিয়ে আমাদেরকে ফোকাস দিতে হবে নিউট্রিশন সিকিউরিটিতে। ঠিক আছে? আচ্ছা, তো আমি এইখানে তোমাদেরকে একটা
গ্রাফ একটা করেছিলাম যেখানে আমি আসলে বলার চেষ্টা করেছি, দেখো যে সিরিয়াল গ্রিন এটা বলছে যে আমাদের 400 গ্রামের মতো পার ডে দরকার, আমরা নিয়ার অ্যাবাউট 90% পাচ্ছি। হ্যাঁ, তো এখানে এটা তো অনেক আগের ডাটা, এটা 2014 বা 15 দিকে ডাটা। এখন হিসেব করলে দেখা যাবে যে আমাদের সিরিয়াল গ্রিন যতটুকু দরকার তার থেকে আমরা বেশি প্রোডাকশন করছি। তো এটা আসলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, দেখো সিরিয়াল গ্রেইন বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা ক্যালোরি পাচ্ছি, মোরলেস যতটুকু দরকার ততটুকুই পাচ্ছি। কিন্তু যখন আমরা নিউট্রিয়েন্টস এর কথা বলবো, নিউট্রিয়েন্টস কিন্তু এখনো আমরা সাফিসিয়েন্টলি পাচ্ছি না। তার মানে আমাদের নিয়ার ফিউচারে নিউট্রিশন সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তারপরে আমরা কিছু জিনিস এখানে দেখানোর চেষ্টা করেছিলাম। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে আমি যদি একটা কোশ্চেন এভাবে জিজ্ঞেস করি যে ফার্মাররা কেন, এই যে আমরা জানি যে অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার এত খারাপ, এটা হচ্ছে আমাদের সিভিলাইজেশনের জন্য খুবই হার্মফুল, আমরা ফার্মারকে সেগুলো মোটিভেট করি। অনেক সময় হচ্ছে আমাদের কিন্তু ল আছে যে ফিডের মধ্যে অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার ব্যবহার করা যাবে না, তারপরে ফার্মাররা কেন ব্যবহার করে অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার? তোমাদের আনসার কি হবে বলো তো? অর্থনৈতিক উন্নতির জন্য, মানে যাতে রোগ হয়ে মারা না যায়, তাদের কোনো ক্ষতি না হয়, আর তাড়াতাড়ি ওজন বিক্রি করে টাকা বেশি পায় এই জন্য। আর আর কারো কোনো কিছু বলার আছে? সেভেন্টিন, আমাকে শুনতে পাচ্ছ? 017 017 আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। তুমি কি একটু বলতে পারো যে এই যে অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটারের এত নেগেটিভ কনসিকুয়েন্স, তারপরে ফার্মাররা কেন এটা ব্যবহার করে? স্যার এর কারণ অল্প সময় স্যার বেশি প্রোডাকশন হয়, এবং মানে বেশি প্রোডাকশন বলতে অসুখ বিসুখ কম হয় মানে ফার্ম অ্যানিমেলের, এর জন্য খুব দ্রুত মানে মার্কেট সাপ্লাই দিতে পারে, লস কম। আচ্ছা, আমরা যদি প্রপার ম্যানেজমেন্ট করি বা হচ্ছে প্রপার সবকিছুই যে স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে সেটা মেনটেন করি, তো সেটা তো ডিজিজ কম হওয়ার কথা। কিন্তু আমাদের, তুমি যদি একদম রিয়েল ফিল্ড লেভেলে যাও, দেখবা যে ডিজিজের খুবই প্রিভ্যালেন্স, এবং ব্রয়লারে 35 দিন রেয়ারিং করা হয়, এর মধ্যেও 3-4টা ডিজিজ খুবই দেখা দেয়। আচ্ছা, এই বিষয়গুলো কেন হয়? কারণ আমরা তো জানি যে ফিড দিলে বা ভালো ম্যানেজমেন্ট করলে এগুলো ডিজিজ গুলো হওয়ার কথা না, কিন্তু তারপরে এই ডিজিজ গুলোর ফিল্ডে প্রচুর প্রিভ্যালেন্স আছে। এই বিষয়গুলো কেন হয়? কার কোনো আইডিয়া আছে? স্যার ফার্মাররা ওয়েল ম্যানেজমেন্ট জানে না ঠিকমতো, এই কারণে হতে পারে। প্রপার বায়োসিকিউরিটি মানে ইয়ে করা হয় না, ইনশিওর স্যার করা আমাদের হয় না। ক্লাইমেটটা ওরকম ডিজিজ প্রিফারেন্স এরকম টাইপের কিছু। তোমাদের সাথে একটা গল্প করি। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে শিক্ষা নাই তারা, মানে সবাই তো জানে না সব ইয়েতে, আচ্ছা কিছু আছে জানে স্যার আর আমাদের দেশের এনভায়রনমেন্টটাই মানে একটু ডিজিজ সাথে আচ্ছা, রিলেটেড, মানে বুঝতে পারছি। ডিজিজটাকে প্রিফার আমি তোমাদের মোশন বুঝতে পারছি। আমি তোমাদের সাথে একটা গল্প করি। সেটা হচ্ছে যে মধুপুরে ওদিকে, মধুপুর থেকে কিন্তু টাঙ্গাইল পর্যন্ত এই জোনটাকে বলা হয় হচ্ছে তোমার লেয়ার জোন। এখানে প্রায় 1 কোটি 70 লাখ থেকে 1 কোটি লেয়ার আছে। ঠিক আছে? এই মধুপুরের পরে থেকে টাঙ্গাইল পর্যন্ত। তো এখানে একবার আমি যাচ্ছিলাম, যাওয়ার পরে রাস্তা থেকে দেখি একটা ব্রয়লার ফার্ম দেখা যাচ্ছে, বুঝছো? তো মানে ব্রয়লারের স্ট্রেন গুলো একটু অন্যরকম লাগতেছে। নরমাল তো ব্রয়লারের কালার কি হয়, সাদা। তো ব্রয়লারের কালার গুলো অন্যরকম লাগতেছে। তো আমি কাছে গিয়ে দেখতে চাইলাম যে আসলে এটা কি অন্য কোনো ব্রিড কিনা। তারপরে ওইখানে ফার্মার বললো যে এটা হচ্ছে কক 500। আমি বললাম কক 500 এর কালার তো সাদা হয়, এটা তো মানে কেমন জানি কালার একটু। বলছে স্যার ময়লা এসে এই কালার এরকম হয়ে গেছে, রাস্তা থেকে ধুলা গিয়ে ব্রয়লারের কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, 2 বছর পরে ওই ফার্মটা সাস্টেইন করতে পারেনি, তার ডিজিজ হয়, ফার্ম লস হয়। এই যে তোমার ফার্মারের কিন্তু নরমাল সেই সেন্সটুকু নাই যে তোমার ব্রয়লার ফার্মটা কোথায় করতে হবে। ঠিক আছে, সাইট সিলেকশন সে করতে পারেনি। রাস্তায় যাচ্ছে, রাস্তা থেকে তোমার সাউন্ড পলিউশন হচ্ছে, ডাস্ট যাচ্ছে, এগুলো পারফরম্যান্স হ্যাম্পার করবে না? আচ্ছা, আমি আসলে এখানে যে জিনিসটা ফোকাস করতে চাচ্ছি, তোমরা অনেকে ক্লাইমেটের কথা বলছো, এটাই আসলে ফার্স্ট প্রায়োরিটি। কারণ আমাদের এই লোকালিটির টেম্পারেচার হচ্ছে ট্রপিক্যাল অথবা সাবট্রপিক্যাল, মানে সবসময় নিয়ার অ্যাবাউট হাই টেম্পারেচার থাকে এবং হাই হিউমিডিটি থাকে। যার কারণে হয় কি,
এখানে যে তোমার ডিজিজের প্রিভ্যালেন্স বেশি হয়, প্যারাসাইট গুলো বেশি গ্রো করে। এই যে আবার সামার সিজনে বিষয়টা হয় কি, আমাদের যেহেতু মোস্ট অফ দ্য ফার্ম হচ্ছে ওপেন শেডেড, চারদিকে খোলা, এবং টিনের ফার্ম হয়, নিচে তোমার এরকম কোনো ইনসুলেটিং ম্যাটেরিয়ালস থাকে না, যার কারণে তোমার গরমকালে ব্রয়লার গুলো বা লেয়ার গুলো সামার স্ট্রেসে ভোগে, হিট স্ট্রেস হয়। তো এই হিট স্ট্রেস হওয়ার কারণে কিন্তু যখন এনিমেল গুলো যে কোনো একটা স্ট্রেসে পড়ে, তখন কিন্তু এনিমেলের ফার্স্ট প্রায়োরিটি হয় বডি টোটাল মেকানিজম ওই স্ট্রেসটাকে রিমুভ করার জন্য কাজ করে, ঠিক আছে, রেদার দেন গ্রোথ অথবা হচ্ছে মেটাবলিজম, এগুলোর প্রতি তাদের কোনো ফোকাস থাকে না। বডি সিস্টেম টোটালি তোমার ওই স্ট্রেসটাকে মোকাবেলা করতে চায়। তো এই যে স্ট্রেস মোকাবেলা করতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সে নিউট্রিয়েন্ট ওয়েস্ট করে কেন ওয়েস্ট, তার এখন উদ্দেশ্য হচ্ছে নিউট্রিয়েন্ট যাই আসুক এগুলো সে গ্রোথের কাজে ইউজ করবে না, সেগুলো স্ট্রেসটাকে কমব্যাট করার জন্য সেগুলোকে ইউজ করবে। আলটিমেটলি কি হচ্ছে, বেশি পরিমাণ ফিড দিচ্ছে, এফসিআর বেশি আসতেছে, কারণ কি অ্যানিমেলের মধ্যে এক্সটার্নাল স্ট্রেস ছিল, ঠিক আছে। তুমি যদি একটু কম্পেয়ার করো যেগুলো হচ্ছে টোটালি কন্ট্রোল শেডে রেয়ার করা হয়, আমি আগের ক্লাসে একটা কথা বলেছিলাম, কন্ট্রোল শেডে যেগুলো রেয়ার করা হয় ওগুলোর মধ্যে কিন্তু স্ট্রেস কম থাকার কারণে কিন্তু ওইগুলো এফসিআর ভালো আসবে, সেম ফিড দিলেও ভালো আসবে, কারণ এক্সটার্নাল কোনো ফ্যাক্টর এখানে কাজ করতেছে না। আচ্ছা, বাংলাদেশে অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটারের মানে এই ব্যবহারটা এত বেশি কেন? বেশি হলো এই যে তোমার সাবসিস্টেন্স লেভেলের যে ফার্মার গুলো আছে যারা 1000 বা 2000 ব্রয়লার রেয়ার করে ওপেন শেডেড হাউসে, তো তারা কি করে, তারা তো এই বিষয়গুলো ফেস করে, তাদেরকে সামার স্ট্রেস তাদেরকে ফেস করতে হয়, উইন্টার স্ট্রেস ফেস করতে হয়, তারপরে হচ্ছে তোমার ওই যে বললাম না ডাস্টের একটা ফ্যাক্টর আছে, তারপরে আরো নানান ধরনের ন্যাচারাল ক্লাইমেটিস তো আছে। তো এই বিষয়গুলো তাদেরকে যেহেতু ফেস করতে হয়, তারা চিন্তা করে কি যে অ্যান্টিবায়োটিক যেহেতু দিলে অ্যান্টিবায়োটিকের দুইটা ফ্যাক্টর, একটা তো হচ্ছে গ্রোথ প্রমোশনে তোমার হেল্প করবেই, এট দ্য সেম টাইম তুমি যদি মাল্টি রেজিস্ট্যান্ট বা হচ্ছে ব্রড স্পেকট্রামের কোনো অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করে থাকো, সেক্ষেত্রে তো ডিজিজ গুলো হবে না, ঠিক আছে। তো তারা এই চিন্তা করে আগে থেকে থ্রু আউট 35 ডেজেই তারা কি করে অ্যান্টিবায়োটিক্স গুলো সাপ্লিমেন্টস করে, ঠিক আছে। সাপ্লিমেন্টস করার উদ্দেশ্য দুইটা, একটা গ্রোথ প্রমোশন আর একটা ডিজিজ গুলো যাতে না হয়, ঠিক আছে। এই জন্য আমরা যতই সুইটেবল বা সুইটেবল অল্টারনেটিভ দেই, তারা এটাতে উইলিংনেস না। কিন্তু আমরা যদি একটু কম্পেয়ার করি যে এক্সটার্নাল যে ফ্যাক্টর গুলো আছে, এই এক্সটার্নাল ফ্যাক্টর গুলো যদি তুমি মিনিমাইজ করতে পারো, এগুলো থেকে স্ট্রেস যদি মিনিমাইজ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক্স এর থেকেও ওই যে আমরা কিছু অ্যান্টিবায়োটিক্স এর অল্টারনেটিভ এর কম্বিনেশন বলেছিলাম, অ্যাসিডিফায়ার, প্রোবায়োটিক্স এবং প্রিবায়োটিক্স, এগুলোর রেজাল্ট আরো বেশি ভালো। কিন্তু এটা ফিল্ড লেভেলে অনেক সময় তোমার আমরা যেভাবে ল্যাবে এক্সপেরিমেন্ট করে বের করি ওই রেজাল্ট আমরা পাই না, কারণ কি এখানে অনেকগুলো এক্সটার্নাল ফ্যাক্টর সেগুলোর সাথে রেসপন্সিবল থাকে। তো ওই ফ্যাক্টর গুলো যদি মিটিগেট না করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাইজ রেজাল্ট পাবা না। তো এই জন্যই ফার্মারকে আমরা যতই মোটিভেট করি, তারা কিন্তু অ্যান্টিবায়োটিক্স কে বিকল্প কোনো কিছু গ্রহণ করতে আগ্রহী না, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এগুলো নিয়ে তোমরা কথা বলেছিলাম। আচ্ছা, অ্যান্টিবায়োটিক্স গ্রোথ প্রমোটারের হিস্ট্রি নিয়ে আমরা কথা বলেছিলাম না? জি স্যার। এটাও তো বলেছিলাম যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জন্য WHO 6টা কজ কে ডিটেক্ট করেছে, তার মধ্যে 3 নাম্বারটা হচ্ছে যে ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ইন লাইভস্টক এন্ড ফিশ ফার্মিং। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক্স এর অল্টারনেটিভস গুলো কি আছে, হ্যাঁ। আচ্ছা, আমরা প্রোবায়োটিক্স সম্পর্কে ডিটেইলস জানি, প্রিবায়োটিক্স জানি, অর্গানিক অ্যাসিড বলতে আমরা মিন করি হচ্ছে ওই অ্যাসিডিফায়ার কে অর্গানিক অ্যাসিড মিন করি, হ্যাঁ। তারপরে আছে এনজাইম, তারপরে আছে হচ্ছে ব্যাকটেরিওফেজ। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা কি অ্যাসিডিফায়ার তোমাদেরকে বলেছিলাম না? জি স্যার। অ্যাসিডিফায়ার কি আমরা চ্যাপ্টারটা তোমাদেরকে ক্লিয়ারলি মানে বলছিলাম না যে কিভাবে কাজ করে বা অ্যাসিডিফায়ার কি? হ্যাঁ স্যার, বলা হয়েছে। আচ্ছা, কমার্শিয়াল আরেকটা জিনিস আমি মনে হয় তখন বলতে ভুলে গেছিলাম যে কমার্শিয়াল যে অ্যাসিডিফায়ার গুলো আছে সেগুলো কিন্তু সিঙ্গেল অর্গানিক অ্যাসিড না, বুঝতে পারছো? সেগুলো হচ্ছে কম্বিনেশন অফ অর্গানিক অ্যাসিড। জি স্যার, বলছিলেন স্যার। হ্যাঁ, ওটা হচ্ছে মানে সিঙ্গেল অর্গানিক অ্যাসিড থাকে না, কম্বিনেশন থাকে। এবং অনেক সময় হয় কি অর্গানিক অ্যাসিড গুলোর সাথে তারা হচ্ছে সল্ট অ্যাড করে দেয়,
সল্টেড অর্গানিক অ্যাসিড দেয়। কারণ কি তোমার হচ্ছে অর্গানিক অ্যাসিড গুলো আমাদের উদ্দেশ্য কি থাকে যে বা অ্যাসিডিফায়ার উদ্দেশ্যগুলো থাকে এগুলো হচ্ছে তোমার নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা রিলিজ হবে। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে আমি চাচ্ছি যে আমার স্মল ইন্টেস্টাইনের লোয়ার পোর্শনে বা হচ্ছে মিডল পোর্শনে গিয়ে এই অর্গানিক অ্যাসিড গুলো পিএইচটাকে সুইটেবল লেভেলে কমিয়ে দিবে, ঠিক আছে? কিন্তু বিষয়টা এমন হলো যে তুমি এই অর্গানিক অ্যাসিড গুলো দিলা, দেওয়ার পরে স্টোমাকে কিছু অ্যাবজর্ব হয়ে গেল, স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পোর্শনে তো অ্যাবজর্ব হয় না, সেকেন্ড পোর্শনে আসার সময় তোমার কিছু অ্যাবজর্ব হয়ে গেল। কিন্তু আমরা তো এরকম চাই না। আমরা চাই কি স্মল ইন্টেস্টাইনের মিডল পোর্শনে আর লোয়ার পোর্শনে এগুলো রিলিজ হবে এবং সেখানকার পিএইচ কন্ট্রোল করবে। তো সেই জন্য অনেক সময় এখানে সল্টেড করে দেওয়া হয় যাতে আনওয়ান্টেড অ্যাবজর্পশনটা আমরা রোধ করতে পারি, ঠিক আছে? তো এগুলো আরো অনেক ডিটেলস বিষয়, এর সাথে টুকু জেনে রাখো। আচ্ছা, এনজাইম সম্পর্কে তোমরা জানো যে আমরা একটা টার্ম তোমাদেরকে বলেছিলাম কিনা, এনএসপি এর কথা বলেছিলাম, নন স্টার্চ পলিস্যাকারাইড। আমরা এই টার্মটা এটা আমরা বলেছিলাম না, নন স্টার্চ পলিস্যাকারাইড। জি স্যার। হ্যাঁ, এই নন স্টার্চ পলিস্যাকারাইড পোর্শনটা পোল্ট্রি ফিডে ভালোই থাকে, কারণ হচ্ছে সেক্ষেত্রে তো যে আমরা ব্যবহার করি, মেইজ ব্যবহার করি, হুইট ব্যবহার করি, রাইস পলিশ ব্যবহার করি। তো এই নন স্টার্চ পলিস্যাকারাইড সহ যে কার্বোহাইড্রেট বা প্রোটিন গুলোকে আমরা প্রপার ওয়েতে ডাইজেশন করাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বাইরে থেকে কোনো কিছু এনজাইম দিতে হয়। সেক্ষেত্রে তোমরা দুইটা টার্ম শুনবা, একটা হচ্ছে এন্ডোজেনাস এনজাইম আর একটা হচ্ছে এক্সোজেনাস এনজাইম। এন্ডোজেনাস হচ্ছে বডির ভিতর থেকে যে এনজাইম সিক্রেট হয় সেটাকে আমরা বলি এন্ডোজেনাস, এবং বাহির থেকে আমরা যে এনজাইমটা দিই সেটাকে আমরা বলি এক্সোজেনাস এনজাইম। তো সেই ক্ষেত্রে আমরা এটা আমরা এনজাইম যখন পড়াবো আর ডিটেইলস পড়াবো, আমরা গ্রসলি 5 ধরনের এনজাইম ব্যবহার করি ফিডে। উদ্দেশ্য কি? এই যে নন স্টার্চ পলিস্যাকারাইড সহ যে কম্পোনেন্ট গুলো ফিডে বেশি থাকে কিন্তু বডির এন্ডোজেনাস এনজাইম এগুলোকে ইউটিলাইজ করতে পারে না, বা পারলেও খুব অল্প পরিমাণ পারে, সেই জন্য আমরা বাহির থেকে সেটা দিই। আচ্ছা, আমরা আমাদের বডিতে কি সেলুলেজ এনজাইম আছে? নাই। স্যার। আচ্ছা, শিওর তুমি? জি স্যার। ব্যাকটেরিয়া রিলিজ করে আমাদের শরীরে। না না, আমাদের মানে আমাদের বডিতে সেলুলেজ এনজাইম নাই, ঠিক আছে? তো এখন সেলুলেজ এনজাইম না থাকার কারণে কিন্তু যে আমরা ঘাস খেতে পারি না, পারি? আমরা কি ঘাস খেতে পারবো? না স্যার। না খাইতে পারবো বাট ডাইজেস্ট হবে না। আচ্ছা, মানে ডাইজেস্ট না হলে তুমি খেয়ে কি করবা? ডাইজেস্ট হলেই তো খাবা। মানে আমি ওটাই আসলে মিন করছি যে ডাইজেস্ট হবে কিনা, হবে না, তাই তো? শিওর তো? স্যার জি শাক স্যার, খাইতে শিওর। পারি তো, হ্যাঁ, শাক খাইতে পারি না আমরা? শাক তো 5% ডাইজেস্ট মতো। হয় না। স্যার, না শাকের বিষয়টা কি, দেখবা যে আমরা শাকগুলো যে খাই সেগুলো মোস্ট অফ দা কেজে কি হয়, ম্যাচিউর হওয়ার অনেক আগে আমরা কেটে ফেলি, তার মানে ইম্যাচিউর অবস্থায় থাকে। হ্যাঁ, তো এটা কিন্তু আমার ডাইজেস্ট না হয়ে ফার্মেন্ট হয় কোথায়, তোমার যে স্মল ইন্টেস্টাইনটা ক্রস করে স্মল ইন্টেস্টাইন শেষ হওয়ার পর লার্জ ইন্টেস্টাইনে ওখানে আমাদের কিছু মাইক্রোবিয়াল পপুলেশন আছে, বুঝতে পারছো? তারা সেটাকে ফার্মেন্ট করে, তো সেখান থেকে কিছু সলিউবল নিউট্রিয়েন্ট রিলিজ করে, বুঝতে পারছো? আর একটা প্লান্ট যখন ম্যাচিউর না হয় তখন তার মধ্যে কিন্তু সলিউবল কিছু নিউট্রিয়েন্ট থাকে, বুঝতে পারছো? আর শাকের কথা যে বললা, শাক কি তুমি কার্বোহাইড্রেটের জন্য খাও না ভিটামিন মিনারেলস এর জন্য খাও, এটা বলো তো? স্যার ভিটামিন মিনারেলস এর জন্য। হ্যাঁ, ভিটামিন মিনারেল। হ্যাঁ, বলো বলো, কে জানি কি বলতেছিলা? আচ্ছা, শাক বা হচ্ছে শাকের বিষয়টা হচ্ছে কি, এখানে সলিউবল কিছু ফাইবার থাকে এবং ভিটামিন মিনারেলস গুলো যেগুলো থাকে এগুলো সলিউবল ফর্মেই থাকে। তো যার কারণে আজকাল এরকম হইতো না। স্মল ইন্টেস্টাইন যখন ক্রস করতেই তোমার সলিউবল ফাইবার কিছু পোর্শন এবং ভিটামিন মিনারেলস গুলো এখানে অ্যাবজর্ব হয়ে যায়, এবং লার্জ ইন্টেস্টাইনে আসার পরে সেখানে কিছু ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশনে আরো কিছু ইনসলিউবল ফাইবার, খুবই অল্প পরিমাণে ইনসলিউবল ফাইবার ডাইজেস্ট হয়, বুঝতে পারছো? কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু এরকম না যে আমরা শাক থেকে কার্বোহাইড্রেট পেতে চাই, মানে লাইক রুমিনেন্টস অ্যানিমাল, এরকম না। কারণ কি, শাক থেকে যদি আমরা কার্বোহাইড্রেট টোটালি ইউটিলাইজ করতে চাই সেক্ষেত্রে আমাদের সেলুলোজ এনজাইম লাগবে, ঠিক আছে?
তো আমাদের বডি কি আবার সেলুলোজ এনজাইম তৈরি করতে পারে না। তো এখন আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, আমি যদি মানে ওই শাক খাওয়ার সময় কিছু সেলুলোজ এনজাইম খাই, সেক্ষেত্রে সেটাকে ইউটিলাইজ হবে কিনা? আমার কথাটা বুঝতে পারছো? আমি বললাম যে আমাদের বডিতে তোমার শাক বা বেশি ফাইব্রাস জাতীয় খাবার ইউটিলাইজ কম হয়, কারণ কি আমাদের হচ্ছে বডিতে সেলুলোজ এনজাইম নেই। তো আমি যদি শাক খাওয়ার সময় বা বেশি ফাইব্রাস কোনো ফিড খাওয়ার সময় আমরা যদি বাইরে থেকে একটু সেলুলোজ এনজাইম খেয়ে নিই, সেই ক্ষেত্রে কি ডাইজেশন হবে কিনা? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। স্যার জি স্যার। বডির ফিজিওলজির সাথে ম্যাচ করবে না, ফরেন পার্টিকেল হিসেবে। হুম, তুমি যথার্থই বলেছো। বিষয়টা আসলে এরকম, বডিতে এনজাইম সিক্রেট করে না এরকম কোন এনজাইম কিন্তু বডি সাস্টেইন করবে না, ঠিক আছে? বডি থেকে এনজাইম সিক্রেট হয় অল্প পরিমাণে, এরকম কোন এনজাইমই আমি সাপ্লিমেন্টেশন হিসেবে দিতে পারবো। বুঝতে পারছো আমার কথাটা ক্লিয়ার? আমাদের বডিতে যেহেতু তোমার সেলুলোজ এনজাইমটা সিক্রেট হয় না, সেই ক্ষেত্রে তুমি সেলুলোজ এনজাইম দিলে সেটাকে প্রোটিন হিসেবে কাউন্ট করে ভেঙে ফেলবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, আমরা আরো কিছু কম্পোনেন্টস বলেছিলাম। এখানে আসলে উদ্দেশ্যটা ছিল এরকম যে অ্যান্টিবায়োটিক্স এর অল্টারনেটিভ হিসেবে আমাদের কাছে অনেকগুলো অপশনই আছে। তো অপশনের মধ্যে আজকে আমরা একটু কথা বলবো ফাইটোজেনিক্স অথবা হার্বস নিয়ে। সেক্ষেত্রে আমরা তোমাদেরকে একটু বলেছিলাম যে হার্বস এর আসলে কি এমন, হার্বস বা হচ্ছে মেডিসিনাল হার্বস এই জিনিসগুলো আসলে এমন কি স্পেশালিটি আছে যেটা অ্যান্টিবায়োটিক্স এর মতো কাজ করে। তো সেটা আমি বলেছিলাম যে এটার মধ্যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকে, ট্যানিন থাকে, ফ্ল্যাভোনয়েড থাকে, তারপরে ফেনোলিক্স কম্পোনেন্ট থাকে। এখন তোমরা একটা জিজ্ঞেস করতে পারো যে স্যার এগুলো তো নিয়ে তো আমরা ডিটেলস কথা বললাম, এগুলো অ্যানিমেলের পারফরম্যান্সকে রিডাকশন করে। হ্যাঁ, রিডাকশন করে ঠিকই আছে, কিন্তু যদি তুমি লো অ্যামাউন্ট বা হচ্ছে একটা সুইটেবল অ্যামাউন্টে দাও, সেক্ষেত্রে কি হয়, ভালো ইফেক্ট অ্যানিমেলের ক্ষেত্রে শো করে। আচ্ছা, এই জিনিসগুলো তুমি একটু দেখে নিবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তুমি হার্বস যদি ব্যবহার করো, এই হার্বসের কিন্তু কোনো উইথড্রয়াল পিরিয়ড নেই। আর নর্মালি অ্যান্টিবায়োটিক্স সহ যে কোনো বায়োটেকনোলজিক্যাল টুলস যদি ব্যবহার করো, আমাদেরকে 5 থেকে 7 দিনের মতো কি রাখতে হয়, উইথড্রয়াল পিরিয়ড রাখতে হয়। উইথড্রয়াল পিরিয়ড না রাখলে কি হবে, অ্যানিমেল প্রোডাক্টের মধ্যে তোমার রেসিডিউ চলে আসবে। আচ্ছা, সেক্ষেত্রে এটা আমরা বলেছিলাম যে অ্যান্টিবায়োটিক্স গুলো আসলে কিভাবে কাজ করে, আমরা আগেও বলেছিলাম, এই জিনিসটা তোমরা একটু দেখে নিবা। আর অ্যান্টিবায়োটিক্স এর মোড অফ অ্যাকশন, গ্রোথ প্রমোশনে তারা কিভাবে হেল্প করে। আচ্ছা, এখানে ওভারঅল বলা আছে স্মল ইন্টেস্টাইনে কিভাবে কাজ করে, ফিসিসে কিভাবে কাজ করে, লার্জ ইন্টেস্টাইনে কিভাবে কাজ করে, এই জিনিসগুলো দেখে নেবে, এটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আচ্ছা, আমরা কি গত ক্লাসে এই জিনিসটা নিয়ে কথা বলেছিলাম? না স্যার। আচ্ছা আচ্ছা, আম, একটা জিনিস মনে রাখো যে একটা লোক মার্কেটিং এর চাকরি করে, ঠিক আছে, মার্কেটিং জব করে, তার কাজ কি, সারাদিন ঘুরে বেড়া এবং প্রোডাক্টটা সেল করা। তো তাকে দিনে 8 ঘন্টায় মানে তোমার সানবার্ন হতে হয়, মানে রোদের মধ্যে ঘুরতে হয়। তো 1 বছর যদি সে এভাবে মানে তার জবটা কন্টিনিউ করে, তার ফেসের মধ্যে কি কোনো কিছু বোঝা যাবে যে সে খুব মানে সে খুব প্রেসারে আছে, এরকম কি কোনো কিছু বোঝা যাবে? বোঝা যাবে স্যার? হুম, যাবে স্যার। আচ্ছা, কেন যাবে, রোদে পুড়ে যাবে এরকম বিষয়টা? স্যার সানবার্ন হবে। আচ্ছা, হ্যাঁ, সানবার্ন হবে। এখন তোমার পরীক্ষা, ঠিক আছে, তোমার পরীক্ষা টানা 2 মাস পরীক্ষা হবে। মনে করো যে তোমার লকডাউনে ছিল, তো অনেকদিন পড়াশোনা করো নাই, মনে করো 3-1 এবং 3-2 দুইটা কোর্স একসাথে পরীক্ষা হবে টানা 2 মাস, ক্লাস টেস্ট প্র্যাকটিক্যাল প্রতিদিনই পরীক্ষা। তো 2 মাস পরে, 2 মাস আগে, পরীক্ষা শুরু হওয়ার আগে বা প্রিপারেশন নেওয়ার আগে এবং পরীক্ষা যখন শেষ হলো, তখন কি তোমাদের ফেস কন্ডিশন একই রকম থাকবে? না স্যার।
কি মনে হবে তোমাদেরকে দেখে? স্যার সম্পূর্ণ বিধ্বস্ত। আলাদা এলিয়েন স্যার। হুম, এলিয়েন মনে হবে কেন? এখন কি তোমার সানবার্ন হয়েছে? কখনোই না স্যার। ইন্টারনাল স্ট্রেস স্যার। হুম, আচ্ছা, এই স্ট্রেস খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, ইম্পর্টেন্ট বিষয়। আবার দেখবা যারা প্রচুর পরিমাণ হচ্ছে তোমার ফ্রুটস খায়, তাদের এই ফেসের মধ্যে এই বিষয়টা ফুটে ওঠে না। ফুটে ওঠে না কেন? আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলি। দেখো তোমরা যখন আম, উম, বাইরে থেকে আসলা, বা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করি। মনে করো সামার সিজন, বাইরে টেম্পারেচার হচ্ছে নিয়ার অ্যাবাউট 35। একটা গেস্ট তোমার বাসায় আসলো, ঠিক আছে, একদম ঘামতেছে। তো আসার পরে তুমি তাদেরকে মানে ফার্স্টলি রিসিভ করলা, রিসিভ করার পরে কি দিবা? একদম ডাইরেক্ট লাঞ্চ নিয়ে যাবা? না স্যার। লাঞ্চ না করানো স্যার, শরবত। না স্যার। লেবু লেবু জল শরবত দিব স্যার, হ্যাঁ, লেবু শরবত এখানে কি লেবুর শরবতের কম্পোজিশন কি? স্যার, স্যার ভিটামিন পানি, ভিটামিন চিনি আর লেবু। স্ট্রেস। আর পানি, পানি, চিনি আর লেবু। আচ্ছা, পানিটা কেন দিলা? ডিহাইড্রেশন হয়েছে। চিনিটা কেন দিলা? তার মানে এই গ্লুকোজটা বডিতে হ্যাঁ, তার হচ্ছে যে সে যেহেতু আহ, তোমার সোয়েটিং হয়েছে এবং এই তার বডিতে একটা স্ট্রেস ছিল, এই জন্য তার কিছু এনার্জি লস হয়েছে, সেই জন্য তুমি ইনস্ট্যান্ট এনার্জি হিসেবে সুগার দিলে। আচ্ছা, এই যে তুমি লেবু দিলা কেন, আমাকে এটা বলো। স্যার স্ট্রেস কন্ডিশনকে স্যার, রিকভারিং ভিটামিন করার সি জন্য। এর জন্য স্যার, ভিটামিন সি অ্যান্টি অ্যান্টি স্ট্রেসর ভিটামিন হিসেবে পরিচিত। আচ্ছা, না তোমাদের কথা একদম সত্য, মানে এক চুলো মিথ্যা নাই, কিন্তু আমাকে এটা স্যার বুঝাই। অ্যাসকর্বিক অ্যাসিড দেওয়ার জন্য। হ্যাঁ, অ্যাসকর্বিক অ্যাসিডের জন্য বুঝাইয়া বলো যে কেন, মানে অ্যাসকর্বিক অ্যাসিড দিলেই স্ট্রেস কমে যাবে কেন? আর এটা আসলে স্যার ইলেকট্রোলাইটস অ্যান্টি স্ট্রেস। ঘাটতি পূরণ হয়েছে। ইলেক্ট্রোলাইট, অ্যান্টিঅক্সিডেন্ট আছে লেবুতে। অ্যাসকর্বিক অ্যাসিডই তো অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট জিনিসটা কি? স্যার ভিটামিন সি তে হচ্ছে অ্যান্টি স্ট্রেস ভিটামিন এরকম কিছু কি? স্যার অ্যাসিডে স্যার হাইড্রোজেন আয়ন দেয়, তো এটা স্যার অক্সিডেশনটা স্যার কমায় দেয় এরকম। আচ্ছা, ঠিকই আছে। তোমরা এই জিনিসটা আগে জানো নাই, এখন একটা জিনিস দেখো যে স্ট্রেসের কারণে শরীরে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, ওটাকে স্যার ফ্রি রেডিক্যাল হ্যাঁ, হ্যাঁ, থেকে পরবর্তীতে স্যার অ্যান্টিঅক্সিডেন্ট, তার যে লাস্ট কক্ষপথে ইয়েগুলা ইলেকট্রনগুলো ফ্রি থাকে, ওই ওই থেকে একটা ইলেকট্রন দেয়। পরবর্তীতে ফ্রি রেডিক্যাল যে অক্সিজেনটা আছে সেটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি হয়ে যায় এবং স্ট্রেসটা রিমুভ করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমার আইডি কত? কে স্যার বলছিলা? 1803097 স্যার 97। 97। গুড। আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম যে তোমাদের একটু জিনিস দেখো, একটা জিনিস একটু দেখে। এটা কি আমি কথা বলেছিলাম এই বিষয়ে? জি স্যার, আপনি বলছিলেন স্যার। ও আচ্ছা, আচ্ছা। তো এই যে দেখো আমাদের বডিতে আসলে বিষয়টা কি হয়। আমরা যখন তোমার বাহির থেকে অক্সিজেনটা নিচ্ছি, নেওয়ার পরে এই অক্সিজেনটা বডিতে হচ্ছে তোমার ওয়াটার তৈরি করার জন্য কিছু সেভারাল স্টেপস ফলো করে, ঠিক আছে। এই তোমার অক্সিজেন থেকে হচ্ছে অক্সাইড, তারপর সরি, এটাকে আমরা অক্সাইড বলি না, এটাকে আমরা বলি সুপার অক্সাইড। সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, এবং হাইড্রোজেন পারঅক্সাইড থেকে পরবর্তী সময় অক্সিজেন এবং ওয়াটার। এটা কিন্তু বডি নর্মাল প্রসেস। এই প্রসেসেই তোমার হচ্ছে কি করে, অক্সিজেন থেকে ওয়াটার তৈরি হয়, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি দেখো, এখানে এটার উপরে কিন্তু আরেকটা স্টেপ আছে। আরেকটা স্টেপ কি? অক্সিজেন, নর্মাল অক্সিজেন। আচ্ছা দেখো, এখানে একটা ডট আছে না? সবাই খেয়াল করছো? দেখো অক্সিজেন থেকে সুপার অক্সাইড, এর মধ্যে কি একটা ডট আছে দেখো। আবার এই যে তোমার সুপার অক্সাইড থেকে যখন হাইড্রোজেন পারঅক্সাইড হবে, এটা থেকে আবার কি হতে পারে? হাইড্রোক্সাইড হতে পারে। এখানেও দেখো একটা ডট আছে। এই ডট থাকা অর্থই হচ্ছে এদের একটা করে ইলেকট্রন কি আছে? ঘাটতি আছে, ঘাটতি। ঠিক আছে। আচ্ছা, তো এই ইলেকট্রন ঘাটতি থাকলে অসুবিধাটা কি? এই ইলেকট্রন ঘাটতি থাকলে এরা খুবই আনস্টেবল হয়ে যায়। আনস্টেবল মানে কি? মানে অস্থির, ঠিক আছে। তো এই কাজগুলো কোথায় হয়? সেলের ভিতরে যেহেতু হয়, সেলের ভিতরে হলে সেলের ভিতরে কিন্তু অনেকগুলো বড় বড় ম্যাক্রোমলিকুলস আছে, বড় বড় মলিকুলস, ইম্পর্টেন্ট মলিকুলস। যেরকম সেটা হতে পারে ফসফোলিপিড। ফসফোলিপিড কি? সেলের স্ট্রাকচারটা দিয়ে রাখে, হ্যাঁ। তো এইগুলো যখন আনস্টেবল হয়ে যায়, এরা ওই অনেকটা
তোমার কি করে, এই যে ম্যাক্রোমলিকুলস যেগুলো আছে এইগুলো থেকে জোর করে একটা ইলেকট্রন নিয়ে নেয়। ইলেকট্রন নিয়ে নিলে কি হবে, এই ম্যাক্রোমলিকুলস যেটা ছিল সেলের স্ট্রাকচারের জন্য বা আরো ইম্পর্টেন্ট কোনো কম্পোনেন্ট হিসেবে, তাহলে এটা কি, এটা আবার আনস্টেবল হয়ে গেল না, কারণ এরও তো ইলেকট্রন এটা কম পড়ে গেছে। আলটিমেটলি কি হবে, পুরো সেলের মানে যে নর্মাল কন্ডিশন থাকে এই কন্ডিশন থেকে এটা আনস্টেবল কন্ডিশন হবে এবং সেলটা ড্যামেজ হয়ে যাবে, মারা যাবে খুব দ্রুত। বুঝতে পারছো? যেহেতু সবাই যদি সবার ইলেকট্রন টানাটানি শুরু করে, তাহলে ভিতরে কি কোনো হোমিওস্টেসিস থাকবে বা কোনো সাম্যাবস্থা থাকবে? থাকবে না, সেটা ড্যামেজ হয়ে যাবে। কিন্তু আমি আবার কি বলেছি যে এই নরমাল, এটা একটা নরমাল প্রসেস, খুবই নরমাল প্রসেস, আমার বডিতে তোমার বডিতেও হচ্ছে। কিন্তু এই নরমাল প্রসেসটা থেকে তোমার রিকভারি করার জন্য দেখো কিছু এনজাইম আছে, বডি নেটিভ এনজাইম। তোমার এটা হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেস, এসওডি, সুপার অক্সাইড ডিসমিউটেস, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড যখন হয়ে যায়, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন এবং ওয়াটার তৈরি করার জন্য কি থাকে, মাইটোকন্ড্রিয়াতে থাকে গ্লুটাথিওনিন পারঅক্সিডেস, ঠিক আছে? আচ্ছা, এত ডিটেইলস জানা দরকার নেই, জাস্ট জানো যে কিছু এনজাইম কাজ করে, একটা হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেস আর একটা হচ্ছে গ্লুটাথিওনিন পারঅক্সিডেস। আচ্ছা, আমি বলছি যে এটা খুবই একটা নরমাল প্রসেস, বডি সেলের মধ্যে এটা কন্টিনিউয়াসলি হয়, ঠিক আছে? আবার এই যে এখানে যে ফ্রি রেডিক্যালস গুলো হয় এগুলোকে রিমুভ করার জন্য বা এক স্টেজ থেকে আরেক স্টেজ নেওয়ার জন্য এখানে এনজাইমও কাজ করে, কি সুপার অক্সাইড ডিসমিউটেস, গ্লুটাথিওন পারঅক্সিডেস, এই এনজাইমগুলো কাজ করে, ঠিক আছে? এখন সমস্যাটা হচ্ছে তুমি যখন স্ট্রেসে থাকবা বা তুমি তোমার নরমাল যে রেগুলার অ্যাক্টিভিটি থেকে যখন অ্যাবনরমাল কোনো কিছু করতে চাবা, তখন কি হবে, এই তোমার টোটাল স্টেপটা কমপ্লিট করবে না। এই তোমার অক্সিজেন থেকে যে ওয়াটার এবং অক্সিজেনের এই স্টেজে আসাটা কমপ্লিট করবে না। হয়তো দেখা যাবে যে অক্সিজেন থেকে সুপার অক্সাইড এই পর্যন্ত এসে রিঅ্যাকশন স্টপ হয়ে গেছে, বা এই তখন মনে করো রিঅ্যাকশন স্টপ হয়ে গেলে কি সুপার অক্সাইডের সংখ্যা মনে করো নরমাল কন্ডিশনে থাকে সেলের মধ্যে, আমি এক্সাম্পল হিসেবে বলতেছি 4টা। মনে করো যখন তুমি মানে রেগুলার অ্যাক্টিভিটি থেকে ইরেগুলার অ্যাক্টিভিটি করতেছো, তখন মনে করো এটা হয়ে গেছে 40টা। 40টা সুপার অক্সাইড যখন হয়ে যাবে, তখন কিন্তু এই সেলের ভিতরে যতটুকু সুপার অক্সাইড ডিসমিউটেস আছে এটা সাফিসিয়েন্ট না এটাকে তোমার হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পারছো? তার মানে কি, এই সুপার অক্সাইড তোমার সেলের মধ্যে বেশি হয়ে গেছে। আবার একটা জিনিস মনে রাখবা, এই সুপার অক্সাইডের একটা বিষয় কি বললাম, যে তোমার ফ্রি রেডিক্যাল গুলোর সংখ্যা বেশি হলে তোমার সেল ড্যামেজ হয়ে যাবে। আবার সুপার অক্সাইড হচ্ছে ক্যান্সার তৈরির মানে যে যতগুলো উপকরণ আছে তার মধ্যে অন্যতম। সুপার অক্সাইড ক্যান্সার তৈরি করে, ঠিক আছে? তার মানে তোমার সেলের মধ্যে যদি বেশি পরিমাণ সুপার অক্সাইড তৈরি হয়ে যায়, সেটা ফার্দার ক্যান্সারের রূপ নিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বললাম কি, তোমার যখন অ্যাবনরমাল কন্ডিশন থাকবে বা আচ্ছা রেগুলার অ্যাক্টিভিটি থেকে ডেভিয়েশন হবে, এই ডেভিয়েশন হলেই তোমার এই ফ্রি রেডিক্যাল গুলোর যে সাম্যাবস্থা থাকার কথা এটা নষ্ট হয়ে দেখা যাবে চেইন রিঅ্যাকশন হবে না, এটা হাফ রিঅ্যাকশন হয়ে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো তখন করণীয় কি? তুমি তো এখন বাইরে থেকে ঘুরে আসছো, রোদের মধ্যে, প্রচন্ড রোদের মধ্যে ঘুরে আসছো, ঘুরে আসার পরে তো তোমার বডিতে তো তুমি জানো যে চেইন রিঅ্যাকশন গুলা স্টপ হয়ে গেছে বা হচ্ছে সাম্য অবস্থায় নাই। তো সেই ক্ষেত্রে করণীয়টা হচ্ছে এই যে তোমরা যেটা বললা যে লেবুর শরবত, সেটাতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিডের কি থাকে আবার, অ্যাসকর্বিক অ্যাসিডের এই লাস্ট যে কক্ষপথটা আছে, এই কক্ষপথে দেওয়ার মতো কিছু ফ্রি ইলেকট্রনস থাকে। হ্যাঁ, ফ্রি ইলেকট্রনস বলতে আমরা এই জন্য মিন করতেছি যে আমরা জানি যে ইলেকট্রনস গুলো হচ্ছে পেয়ার বাই পেয়ার থাকে। ফ্রি ইলেকট্রনস বলতে যে ইলেকট্রনসটা দিলে এই মলিকিউলসটা আনস্টেবল হবে না, যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো অ্যান্টিঅক্সিডেন্ট কি করে, এই ফ্রি ইলেকট্রনটা স্পেয়ার করে। স্পেয়ার করলে যেহেতু ফ্রি রেডিক্যালস এর ইলেকট্রন খুবই দরকার, এটা দেওয়া মাত্রই কি করে, ফ্রি রেডিক্যালস গুলো ওই ইলেকট্রনটা নিয়ে সে স্টেবল হয়ে যায়, সে ফার্দার কোনো ম্যাক্রোমলিকুলস বা কোনো বায়োমলিকুলস এর উপরে তারা অ্যাটাক করে না। অ্যাটাক না করলে কি হবে, আলটিমেটলি স্ট্রেসটা কমে যায় এবং যেহেতু সেই ইলেকট্রন দিয়ে মলিকুলস গুলোকে স্টেবল করে ফেলতেছে, পরে একটা সময় পরে কি হবে, এই অক্সাইড আয়ন থেকে দেখা যায় ম্যাক্সিমাম কি হয়ে গেছে, সুপার অক্সাইড হয়ে গেছে বা অক্সিজেন অবস্থায় আছে, পরবর্তী সেটা আবার কি নতুন করে রিঅ্যাকশন শুরু করবে। তার মানে আমরা যখনই বা ব্রয়লার যখন স্ট্রেসে পড়ে, সেক্ষেত্রে আমাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট দিতে হয়। অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়ার উদ্দেশ্য কি, অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে ফ্রি রেডিক্যাল গুলোকে আমরা যাতে স্টেবল করতে পারি। আচ্ছা,
এখানে আমরা যখন কথা বলতেছিলাম যে মেডিসিনাল হার্বস অথবা হার্বস গুলো আসলে কিভাবে কাজ করে, তো হার্বস গুলো কাজ করার প্রথম উদ্দেশ্য এটাই হচ্ছে, এই হার্বস গুলোর মধ্যে আমরা একটু আগে বলেছি এখানে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর আছে। নিউট্রিশনাল ফ্যাক্টরের মধ্যে কি বলছি আমরা? ফেনোলিক কম্পোনেন্ট, ফ্ল্যাভোনয়েড, ট্যানিন। তো এইগুলো সবগুলোরই ফ্রি ইলেকট্রন আছে, বুঝতে পারছো? ফ্রি ইলেকট্রন থাকার কারণে কি, এটা যদি ফ্রি ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এনিমেল যদি স্ট্রেসে থাকে স্ট্রেস তো রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে একটা বেনিফিট। দ্বিতীয় বেনিফিটটা হচ্ছে, তোমরা তোমরা তো জানোই রুমিনান্ট নিউট্রিশনে তোমরা সবাই পড়েছো যে আমরা যখন রুমিনেন্টস এনিমেলকে কোনো ফিড দেই, সেই ফিডটাকে আমরা যদি কার্বোহাইড্রেট ফিডের কথা মিন করি, এই ফিডটাকে প্রথমে তারা ভোলাটাইল ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে, তাই তো নাকি? ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড গুলো কি? অ্যাসিটিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড এবং বিউটারিক অ্যাসিড। আমরা রুমিনেন্ট নিউট্রিশনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বা স্যার যদি তোমাদেরকে পড়িয়ে থাকেন স্যার তোমাদেরকে দেখিয়েছেন যে এই অ্যাসিটিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড এবং বিউটারিক অ্যাসিড এটি তৈরি করার জন্য, এগুলো তৈরি করার জন্য কি কি দরকার? হাইড্রোজেন আয়ন দরকার, ঠিক আছে? আচ্ছা, এটা 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 কি আমরা কথা বলেছিলাম এটা নিয়ে? জি প্লিজ স্যার, স্যার, এটা বলা হয়েছিল। এই টপিকটা বলা হয়েছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, তো তোমরা কিছুই বলতেছো না, আমি সময় নিচ্ছি। স্যার ফ্রি রেডিক্যালের কথাটা বলা হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, ফ্রি রেডিক্যাল আমরা জাস্ট, তোমরা এতটুকু জিনিস মনে রাখবা, নিচেটা একটু কঠিন, এই জিনিসটুকু কি বুঝতে পারছো? জি স্যার। Okay. আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। আচ্ছা, এক্সাম্পলটা হচ্ছে দেখো, এখানে একটা ব্রয়লারের ক্ষেত্রে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। কন্ট্রোল বলতে কি, যেটাতে নরমাল ফিড দেওয়া হয়েছে, বুঝতে পারছো? আর নিম লিভস আছে না, নিম গাছের লিভ দেওয়া হয়েছে, এটা 1%। এটা গার্লিক দেওয়া হয়েছে, প্লান্টেন নামে একটা হার্বস আছে, এটা দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার। আচ্ছা, দেখো আমরা একটু মিটের কম্পোজিশন নিয়ে কথা বলি। আমি তোমাদেরকে এটা একটা রেজাল্ট আগে বলে দিই। এখানে যে 5টা গ্রুপ আছে না, 5টা গ্রুপের মধ্যে সবচেয়ে বেস্ট রেজাল্ট ছিল অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার, মানে গ্রোথ বেশি হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো গ্রোথ বেশি হয়েছে, ঠিক আছে? ফার্দার আমরা মিট যখন অ্যানালাইসিস করলাম, দেখো মিটের ইথার এক্সট্রাক্ট বলতে আমরা কি, মিটে ফ্যাট পার্সেন্টেজ। আচ্ছা, এখন এই ফ্যাট পার্সেন্টেজ দেখো কন্ট্রোলে আছে কত? 1.87%। হ্যাঁ, নিমে দেখো কমে গেছে, গার্লিকেও কমে গেছে, প্লান্টেনে আরো কমে গেছে, অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটারে দেখো 2.08। আচ্ছা, এখন একটা বিষয় মনে রাখবা, গ্রোথটা আসলে দুই ভাবে হয়, ঠিক আছে? এই গ্রোথের ব্যাপারটা কথা বলেছিলাম কি? না না স্যার। স্যার। না স্যার। আচ্ছা, গ্রোথটা আসলে দুই ভাবে হয়। মনে করো 50 বছরের একটা লোক, তার ওজন মনে করো 10 কেজি বাড়লো 3 মাসে, আর 20 বছরের একটা ছেলে, তার ওজন মানে সেম টাইমে 10 কেজি বাড়লো। এখন দুইজনের গ্রোথ কি একই রকম হবে কিনা? না স্যার। না স্যার। গ্রোথটা একই রকম হবে না। আচ্ছা, তোমরা কি আমাকে একটু বলতে পারো যে এফসিআর মানে কি? ফিড কনভার্সন রেশিও। না, এটা তো তুমি মানে ইলাবোরেশন বললা। আমি এফসিআর মানেটা কি আসলে? এফসিআর দিয়ে আমি কি বুঝবো? যতটুকু টাইম ওয়েট গেইন করতে যতটুকু খাবার দরকার হয়। এফসিআর কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? কম হওয়া ভালো। কম হওয়া ভালো। আচ্ছা, এমনি নরমালি আমরা এফসিআর স্ট্যান্ডার্ড কত ধরি, যে কত এফসিআর হলে ভালো? ব্রয়লার 1.5। এগুলা তোমার যত দিন যাচ্ছে তত আর 1.5 থেকে আরো কমতেছে এখন। 1.3। 1.3, 1.4 এরকমই আর কি। হ্যাঁ, মাঝখানে হয়। আচ্ছা, ব্রয়লারের এফসিআর 1 এটা দ্বারা কি মিন করে বলো? স্যার 1 কেজি ফিড কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি খাবার। কোনো লস নাই। লস নেই। আচ্ছা, ব্রয়লারের এফসিআর 0.97, এটা কি মিন করে বলো? খাবারের থেকে গেইনিং বেশি হচ্ছে। 970 গ্রাম খেয়ে 1 কেজি। এটা কি ভার্চুয়াল, মানে এটা কি সম্ভব? না স্যার। না স্যার। আচ্ছা, তোমরা ফাইনাল ইয়ারে যখন এক্সপেরিমেন্ট করবা, ফিডিং ট্রায়াল, তোমরা যদি এরকম একটা রেজাল্ট পাও, তাহলে তখন কি মনে করবা যে তোমাদের
ডাটা কালেকশনে ভুল হয়েছে, তাই তো? জি স্যার। স্যার যখন শুরুর দিকে তখন 11-12 দিনের রেকর্ড যদি না হয় তাহলে এরকম মান আসে স্যার। আচ্ছা, কেন আসে বলো তো? স্যার স্টার্টার যখন খাবার দিবে তখন তো ওদের আসলে মানে খাবার লাগতেছে কম, আর হচ্ছে গ্রোথটা বেশি হচ্ছে, কিন্তু যখন ওদের গ্রোথ এজ বা লাস্টের দিকে তো ওদের খাবারটা বেশি লাগে। আচ্ছা, নরমালি এরকম হয় না, কিন্তু এরকম হইতে পারে। এখন আমি তোমাদের কি বললি, আমার কথা শুনতেছো? স্যার স্যার নয়ন, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। নয়ন, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, এরকম হতে পারে। কখন হতে পারে জানো? তুমি একটা জিনিস চিন্তা করো যে 1.5 বছরে, না 1.5 বছর না, মনে করো 1 বছরে একটা মাটন, মানে 1 বছর এই যে কোনো গোট থেকে তুমি একটা শেভন বা ছাগলের মাংস তুমি নিলা, আর 7 বা 8 বছরের একটা ছাগল থেকে তুমি মাংস নিলা। দুইটার মাংসের মধ্যে কি কোনো ডিফারেন্স হবে তুমি যখন খাবা? জি স্যার। কি ডিফারেন্স হবে? 1 বছর না, আমি আরো কমাই দিলাম, আমি 6 মাস দিলাম। 6 মাসের একটা ছাগল এবং 7-8 বছরের একটা ছাগল। স্যার টেস্টে ডিফারেন্স হবে স্যার, শক হার্ড থাকবে স্যার। কম থাকবে, এডাল্টে টেন্ডারনেসটা কম থাকবে, জুসিনেস কম থাকবে। আচ্ছা, এগুলাকে মনে করো আমি টেকনিক্যাল ভাষা বুঝতেছি না, আরো সহজ করে বলো যে দুটার মধ্যে স্যার পার্থক্য। ফ্যাট পার্সেন্টেজে ডিফারেন্স থাকবে। 6 মাসেরটাতে পানি বেশি থাকবে, আর স্যার 7-8 বছরেরটাতে পানি কম থাকবে, ওটাতে ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকবে। এক্স্যাক্টলি, ওয়াটার পার্সেন্টেজ কমে যাবে। ঠিক আছে, তো এই যে জি স্যার। তোমার হচ্ছে যে আমি যে বললাম যে 0.97% কি হতে পারে কিনা, এখন তুমি খুবই সিনসিয়ার হওয়ার পরে দেখলা যে 0.97 হয়ে গেছে। এটা হয় না, হইতেও পারে। তো হইলে আবার ভয় পাওয়ার কিছু নেই, কারণ কি যে আমরা নর্মালি জানি মিটের মধ্যে ওয়াটার থাকে 60%। ঠিক আছে, আর ইয়ং অবস্থায় মিট, মনে করো 7 দিন বা 10 দিন পর্যন্ত যে বয়স, এই বয়সে তুমি মিট যদি অ্যানালাইসিস করো, মিট অ্যানালাইসিস করলে তুমি ময়েশ্চার পার্সেন্টেজ অনেক বেশি পাবা। ঠিক আছে, ময়েশ্চার পার্সেন্টেজ অনেক সময় 75 থেকে 80% ময়েশ্চার পার্সেন্টেজ পাবা। তা 80% ময়েশ্চার পার্সেন্টেজ হলে তোমার যে গ্রোথ যে হয়েছে 1 কেজি, 1 কেজির মধ্যে কি 800 গ্রাম কি পানি না? তো পানি তো তুমি হিসাব করো না, তুমি ফিড হিসাব করছো। তার মানে ওই 1 কেজি 1 কেজির কম ফিড দিয়ে 1 কেজি ওজন হইতে পারে। ঠিক আছে, এটা হবে কখন বলছি, একদম বাচ্চা অবস্থা। আর এটা নর্মালি হয় না, মানে তোমার 1.1 বা 1 এরকম থাকে আর কি। ঠিক আছে, কিন্তু এরকম হইলেও ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, আমি আসলে যে জিনিসটা বলতেছিলাম, গ্রোথটা হয় আসলে 2 ভাবে। ঠিক আছে, ওই যে আমি যে প্রথমে যে একটা এক্সাম্পল দিয়ে বললাম যে একটা 20 বছরের ছেলে, তার 10 কেজি ওয়েট গেইন হয়েছে, আর একটা 50 বছরের লোক, তার 10 কেজি ওয়েট গেইন হয়েছে। দুটার মিনিং একরকম না। তো কিছু ওয়েট গেইন হয় যেটা হচ্ছে তোমার মাসল ডেভেলপমেন্টের জন্য বা প্রোটিন ডেভেলপমেন্টের জন্য, আর কিছু ওয়েট গেইন হয় ফ্যাট ডিপোজিশনের জন্য। ঠিক আছে, তো ফ্যাট ডিপোজিশনের গেইনটা এনিম্যালের ক্ষেত্রে এক সেন্সে ভালো, আবার এক সেন্সে খারাপ। খারাপটা কেন? ব্রয়লারের ক্ষেত্রে তুমি যদি ফ্যাট ডিপোজিশন করো, ব্রয়লারের ফ্যাট গুলো কিন্তু আমরা খাই না, চামড়ার নিচে থাকে, এই ফ্যাট গুলো আমরা ফেলে দিই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই ফ্যাট ডিপোজিশনের কোনো মিনিং ক্যারি করে না কনজিউমারের কাছে। আর যদি মাসল বা প্রোটিন ডেভেলপমেন্ট হতো, সেক্ষেত্রে কিন্তু আমরা টোটাল ওয়েটটা পেতাম। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো যে আমরা যখন অ্যান্টিবায়োটিক্স দিচ্ছি, অ্যান্টিবায়োটিক্স দেওয়ার কারণে আমি বলছি যে অ্যানিমেলটার গ্রোথ বা ব্রয়লারের গ্রোথ ভালো পাওয়া গিয়েছে। তো ভালোটা কেন পাওয়া গেছে? কারণ হচ্ছে কি, তোমার ফ্যাট ডিপোজিশন হয়েছে। আচ্ছা, এই ফ্যাটটা ডিপোজিশন আলটিমেটলি কনজিউমারের জন্য ভালো কিনা? ভালো না। এই জন্য ভালো না, তোমরা এখন বলতে পারো যে স্যার এটা কি মানে আপনি হেলথের কথা চিন্তা করে বললেন? না, হেলথের কথা না, কারণ এটা তো তোমার হোয়াইট মিট, এই মিটের মধ্যে তোমার মানে ফ্যাট যেটা আছে এটা খুব খারাপ না, কিন্তু এই ফ্যাট তো আমরা একেতে খাই না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই ফ্যাট যে পার্সেন্টেজ 2.08% আছে, এই ফ্যাট তো রান্নার পরে আমি পাবোই না। কারণ কি, কিছু ফ্যাট থাকে মাংসের উপরে। এখন তুমি ওই ফ্যাট গুলো ফেললা না, না ফেলে কি করলা, রান্না করলা, ওই ফ্যাট গুলো গলে যাবে। বুঝতে পারছো? ফ্যাট গলে যাবে। এখন মাংসের ভিতরে যদি ফ্যাট থাকতো, যেটাকে আমরা মাংসের ভিতরে ফ্যাট থাকাটাকে আমরা কি বলি বলতো? ইন্ট্রামাসকুলার ফ্যাট। হ্যাঁ,
এটা আরেকটা নাম আছে, আমরা ওই যে মার্বেলিং স্কোর বলি, ঠিক আছে? এটা ব্রয়লার মিটে হয় না, ঠিক আছে? রুমিনেন্ট সুইন বা রেড মিটে হয়। জি তো স্যার। ব্রয়লারে ইন্টারমাসকুলার ফ্যাট নাই, আমার যতদূর নলেজ আছে নাই, বা থাকলে সাবকিউটেনিয়াস ফ্যাট। সাবকিউটেনিয়াস ফ্যাট। তো সাবকিউটেনিয়াস যেহেতু ফ্যাট থাকে, ওই ফ্যাট গুলো তোমার লস হবে। আর যদি মাংসের উপরে যেটা লেগে থাকবে, এটাও যদি তুমি সহই রান্না করো, রান্না করলেও কিন্তু তোমার কি হয়ে যাবে, সেটা গলে যাবে। আর চামড়া নিচে যেগুলো আছে সেগুলো তুমি ফেলেই দিবা। তার মানে আলটিমেটলি তুমি যে ওয়েটটা বেশি পাচ্ছ, এটা কনজিউমারের জন্য কিন্তু কি হচ্ছে না, ইকোনমিক হচ্ছে না, কারণ এটা তুমি ইউজ করতেছো না, ফ্যাটটা ফেলে দিচ্ছ। তার মানে এটা একটা বিষয়, ঠিক আছে? আরেকটা বিষয় দেখো, এখানে তোমার 3টা ফিগার দেখতেছো। 3টা ফিগারের মধ্যে কোন মাংসটা একটু লাল বেশি মনে হচ্ছে, তোমার একটু বলো তো? স্যার 1% প্ল্যান্টিন প্লাস নরমাল ফিড। আচ্ছা, মানে আমরা যদি এখানে ফিগার করি 1 2 3, এটা যদি আমরা কন্ট্রোল চিন্তা করি, এটার সাথে এটা তুলনা করলে কি এটা একটু লাল বেশি মনে হচ্ছে না? জি স্যার। রেডিশ মনে হচ্ছে না? এটাও কিন্তু তুমি এটার সাথে কম্পেয়ার করলে কিন্তু এটাও রেডিশ। কম্পেয়ার যদি করো, ওভারঅল করলে এটা হচ্ছে, এটাকে আমরা দিতে পারি এ, মানে 1 2 3। আচ্ছা, এই যে দেখো মাংসের কালার রেডিশ হওয়া, এটার কি কোনো ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স আছে কিনা? স্যার আয়রন কন্টেন্ট স্যার বেশি। বোঝা যায় আয়রন আছে এখানে। হ্যাঁ, আয়রন বেশি আছে, এবং আয়রনটা খুব ইম্পর্টেন্ট। আমার ফিমেল এবং চাইল্ডের ক্ষেত্রে আয়রনটা খুব ইম্পর্টেন্ট। এখন ফিডের মাধ্যমে তুমি যদি এনিমেলকে আয়রন সাপ্লিমেন্টস করে ফিডের মাধ্যমে, মানে ফিডের মধ্যে বলতে আমি মিন করতেছি কোনো সাপ্লিমেন্টস এর মাধ্যমে তুমি এডিশনাল কোনো আয়রন দাওনি বাইরে থেকে। বাইরে থেকে যদি কোনো এডিশনাল আয়রন দাও, সেই আয়রনের আবার বায়ো অ্যাভেলেবিলিটি খুব কম, 30%। তো তার মানে তুমি নির্দিষ্ট একটা ডোজে মিটে যদি সেটাকে ইনোকুলেট করতে চাও, যা দরকার, যেটা করতে চাচ্ছ তার 3 গুণ তোমাকে সাপ্লিমেন্টস করতে হবে, তারপরে তুমি ওই অ্যামাউন্টে পাবা। কারণ কি, বাহির থেকে যে তুমি আয়রন গুলো দিবা, এগুলোর বায়ো অ্যাভেলেবিলিটি 30% থেকে 35%। কিন্তু ওই যে প্লান্টের মধ্যে যে তোমার এইগুলো আয়রন গুলো থাকে, এই আয়রন গুলোর বায়ো অ্যাভেলেবিলিটি অনেক ভালো এবং খুব সহজেই মিটে চলে আসে। আচ্ছা, তার মানে কি, আমি এই মেডিসিনাল হার্বসটা দিচ্ছি, দিলে কি প্রথম দিকে কি হচ্ছে, আমরা বলেছিলাম যে তোমার স্ট্রেস কমে যাচ্ছে, আমার তোমার মিল্কের কম্পোজিশনে আমার পজিটিভলি চেঞ্জ আসতেছে, ব্লাডের মধ্যে তোমার কোলেস্টেরল লেভেল কমে যাচ্ছে, রুমেনের মধ্যে তোমার গ্রিন হাউস গ্যাস বা মিথেন গ্যাস প্রোডাকশন কম হচ্ছে। তারপর আমরা বলছি যে মিটের ফ্যাট পার্সেন্টেজটা কি হবে, কমে, মিটের ফ্যাট পার্সেন্টেজটা আমরা যখন হার্বস দিব, এই হার্বস দিলে মিটের ফ্যাট পার্সেন্টেজটা কমে যাবে। মিটের ফ্যাট পার্সেন্টেজটা কমে গিয়ে কি বেশি বেশি হবে, মাসল গ্রোথ বেশি মাসল হবে। গ্রোথ, হ্যাঁ, আবার বলছি যে তোমার আমার পিগমেন্টেশন হবে। মিটের পিগমেন্টেশন হবে, এবং এই পিগমেন্টেশনটা কেমন, পজিটিভ পিগমেন্টেশন। এটাকে বলে যে তোমার হেম আয়রন। তোমাদের কোনো খাতা থাকলে একটু লিখে নাও, হেম আয়রন পিগমেন্টেশন। হেম আয়রন পিগমেন্টেশন, হেম আয়রন পিগমেন্টেশন। এই হেম আয়রনটা খুব দরকার আমাদের ওমেনের জন্য এবং আমাদের ইয়ং চাইল্ডের জন্য, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বলো বলো। দেশি মুরগি আর ব্রয়লার মুরগি যদি কম্পেয়ার করা যায়, তাহলে তো ব্রয়লার মুরগির মানে মিটের কালার হচ্ছে, দেশি মুরগির মিটের কালারটা একটু ডার্ক। তো এখানে কি আয়রনের কোনো হ্যাঁ, দেশি মুরগির ক্ষেত্রে কি, দেশি মুরগির ক্ষেত্রে তুমি কালারটা ডার্কের যে কথা বললা, এটা মানে সত্য। এটা কেন হয় আমি তোমাকে বলি। দেশি মুরগি যদি তুমি ফিডিং বিহেভিয়ার দেখো, ওরা কিন্তু ওই অনেক ইনসেক্ট খায়, হ্যাঁ, আবার অনেক সময় হচ্ছে যে ওই আর্থ ওয়ার্ম বা হচ্ছে তোমার মানে আর্থ ওয়ার্ম জাতীয় অনেক কিছু খায়, ঠিক আছে? আর্থ ওয়ার্মের কিন্তু তোমার পিগমেন্টেশন বা হচ্ছে হেম আয়রনের পরিমাণ, আমরা যে একটু হার্বস কথা বললাম না, এগুলার 2 গুণ 3 গুণ, ঠিক আছে? খুব অল্প পরিমাণ যদি খায় তাহলেও মিটের কালারে পিগমেন্টেশন আসবে, ঠিক আছে? এছাড়া অনেক ধরনের ন্যাচারাল ভেজিটেশন আছে যেগুলোর মানে হেম আয়রন বা পিগমেন্টেশন কোয়ালিটি অনেক ভালো। তো এগুলো তারা যদি স্ক্যাভেঞ্জ করে খাওয়ার কারণে দেখা যায় কি, তাদের মানে ডায়েটের মধ্যে একটা ওয়াইড রেঞ্জের এই ফিড গুলো থাকে, যার কারণে মিট পিগমেন্টেড হয়। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমাদের 11টা থেকে কার ক্লাস? স্যার এনিম্যাল সায়েন্স স্যার। মোস্তাফিজ স্যারের না, মোস্তাফিজ স্যার মকলেস স্যার। মকলেস স্যারের। আচ্ছা, তোমাদের তো 11টা বেজে গেছে। আচ্ছা শোনো, আমি জাস্ট আর 1 মিনিটের মধ্যে শেষ করে দিব।
আমি সিয়ামের কাছে সিয়ামকে আমি এটা দিয়ে দিব, গুগল ফর্মটা দিয়ে দিব, তোমরা একটু পরে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। হ্যাঁ, জাস্ট আমি দ্রুত একটু বলে যাচ্ছি। তো আরেকটা বিষয় হচ্ছে কি, তোমার ওই হার্বস গুলো ব্যবহার করলে শ্যাঙ্কের তোমার বেড়ে যায়, থিকনেস বেড়ে যায়। এবং যেহেতু আমরা জানি যে ব্রয়লারটা খুব র্যাপিড গ্রোথ করে, তো শ্যাঙ্ক যদি ঠিক না হয় সেক্ষেত্রে অনেক সময় শ্যাঙ্কে প্রবলেম হয়। ঠিক আছে, শ্যাঙ্কগুলো বেঁকে যায়, ব্রয়লার বসে যায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার এই হার্বস সাপ্লিমেন্টস করলে আমরা শ্যাঙ্কের থিকনেস বাড়াতে পারি এবং শ্যাঙ্কে স্ট্রেংথ করতে পারি। ঠিক আছে, ওকে। আরেকটা খুব মজার বিষয় হচ্ছে যে হার্বস গুলো ব্যবহার করলে না, তোমার ওই যে আমাদের সিরামের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল বলতে আমরা কি বলেছিলাম মনে আছে? সুপার অক্সাইড ডিসমিউটেজ, গ্লুটাথিওনিন পারঅক্সিডেজ, তোমার হচ্ছে টোটাল অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপাসিটি, ক্যাটালেস, এই এনজাইমগুলোর কনসেন্ট্রেশন বেড়ে যায়। মানে ব্যবহার করলে, তোমার হার্বস ব্যবহার করলে কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার অর্থ কি, তারা আরো বেশি স্ট্রেসের এগেইনস্টে কাজ করতে পারবে। ঠিক আছে, ওকে। তোমার এই হার্বস গুলো ব্যবহার করলে গ্রোথ হরমোনে তোমার দেখো যে গ্রোথ হরমোনে কন্ট্রোল থেকে ডাবল বেড়ে যায়। ডাবল বেড়ে যাওয়ার মানে কি, গ্রোথ হরমোনের কাজ হচ্ছে কি তোমার প্রোটিন সিনথেসিস করে গ্রোথ করা। গ্রোথটা কি ফর্মে হবে? ইন দ্য ফর্ম অফ প্রোটিন সিনথেসিস বা মাসল গ্রোথ। ঠিক আছে, আচ্ছা। আর কি আছে যে তোমার লিভার হেলথ গুলো ভালো থাকে। নর্মাল কন্ডিশনে লিভারের যে এনজাইমের অ্যাক্টিভিটি, সেই এনজাইমের অ্যাক্টিভিটি কমে যায়। ঠিক আছে, লিভার এনজাইম অ্যাক্টিভিটি কমে যাওয়া মানে লিভার হেলথ ভালো থাকা। এনজাইম অ্যাক্টিভিটি যদি বেশি বেড়ে যায় তাহলে বুঝতে হবে লিভার বেশি হতেছে। ওকে। এবং প্রথমে আমরা যেটা বলেছিলাম যে তোমার এই হার্বস ব্যবহার করলে প্রথমে আমরা বলছিলাম মিল্কের ফ্যাটি অ্যাসিড চেঞ্জ হয়। হ্যাঁ, এখন আমরা বলতেছি যে মাটনের ফ্যাটি অ্যাসিড চেঞ্জ হয়। দেখো যে আমরা চাই যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পোর্শন কি বাড়ুক। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো আমাদের এসেনশিয়াল ফ্যাট, এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড গুলো প্রপোর্শন বেড়ে যায়। দেখো একটা বার্ডের ক্ষেত্রে আমরা যদি হার্বস সাপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে পার বার্ডে আমাদের খরচ পড়বে 0.86 টাকা। হ্যাঁ, যেখানে আমরা এটা অ্যানালাইসিস করে পেয়েছি যে অ্যান্টিবায়োটিক সহ তারা যে মেডিকেশন ইউজ করে সেখানে 4 থেকে 5 টাকা খরচ হয়। তার মানে কি অনেক কম খরচেই আমরা কিন্তু ভালো একটা সাপ্লিমেন্ট তাদেরকে দিতে পারি। ঠিক আছে, ওকে। তুমি একটা জিনিস মনে রাখবে, আমি যে তোমাদেরকে টেবিল গুলো দেখাই না, এগুলো একদম মুখস্থ করবো না, জাস্ট এগুলো দেখার জন্য, তোমাদের পারসেপশনটা ক্লিয়ার হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা কি জিনিসটা জানবা যে মেডিসিনাল হার্বস কি এবং হার্বসের ইম্পর্টেন্স কি। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেনস? কারো কোনো কোশ্চেন আছে? সিয়াম, আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করি। তোমরা হচ্ছে স্যারের ক্লাসে জয়েন করো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি আর কি, গুগল ফর্মটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা পূরণ করে দিও পরে স্যারের ক্লাস শেষ হলে। আচ্ছা স্যার, ওকে, আসসালামু আলাইকুম।